জানতে হলে প্রথমেই জানা দরকার মিশ্রণ কাকে বলে। দুটো বা তার বেশি পদার্থ একসাথে যে কোনো অনুপাতে মেশালে তৈরি হয় মিশ্রণ। যেমন একটি পাত্রে জল ও চিনি নেওয়া হলো। এখানে দেখব চিনি আর জল পুরোপুরি মিশে গিয়ে তৈরি করল সমসত্ব মিশ্রণ। একটি পাত্রে জল ও বালি নেওয়া হলো। বালি আর জল একইভাবে রয়ে গেল। এটি অসমসত্ব মিশ্রণ। সুতরাং দ্রবণ হল দুটি বা তার বেশি পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে মিশ্রণের প্রতিটি অংশের উপাদান, গঠন এবং ধর্ম একই থাকে। এবার আমাদের জানতে হবে দ্রাবক আর দ্রাব বলতে আমরা কি বুঝি। দ্রাবক হল দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে আছে সেইটি। যেমন জল ও চিনির ক্ষেত্রে জল দ্রাবক। আর দ্রাব হল দ্রবণে যে পদার্থ কম পরিমাণে আছে সেইটা। যেমন জল আর চিনির ক্ষেত্রে চিনি হল দ্রাব। দ্রবণের প্রকারভেদ করা যায় দুভাবে, দ্রাব ও দ্রাবকের প্রকৃতি অনুসারে এবং দ্রবণের গাঢ়ত্ব অনুসারে। গাঢ়ত্ব কি জিনিস? একটা দ্রবণের মধ্যে দ্রাবকে, ধরা যাক জলে, যত পরিমাণ দ্রাব থাকে সেই দ্রাবের পরিমাণের উপরে নির্ভর করবে দ্রবণের গাঢ়ত্ব। এবার দেখা যাক গাঢ়ত্বের উপর নির্ভর করে এরকম দ্রবণ করকম। এরা হল অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। যে দ্রবণে আরো দ্রাব যুক্ত হবার ক্ষমতা আছে সেই অবস্থার দ্রবণই অসম্পৃক্ত দ্রবণ। যেমন ঘরের উষ্ণতায় পাত্রে অল্প চিনি দেওয়া হলো জলের মধ্যে। এবার চিনি গুলে যাবে। এবার আরো চিনি দিলে তাও গুলে যাবে। এই অবস্থাটা ওই দ্রবণের ক্ষেত্রে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড অবস্থা। আবার এমন অবস্থাও তো হতে পারে যখন আরো চিনি দিলাম কিন্তু চিনি জলের সাথে মিশল না। সেই অবস্থাটাই ওই দ্রবণের সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত দ্রবণে কি কোনোভাবেই আর দ্রাবের পরিমাণ বাড়ানো যাবে না? যাবে, তবে বিশেষ কোনো অবস্থা তৈরি করতে হবে। আমরা এতক্ষণ ঘরের উষ্ণতায় দ্রবণ তৈরি করেছি। এবার এই সম্পৃক্ত দ্রবণে তাপ বাড়ানো হলো। ফলে দ্রাব গুলে যেতে শুরু করবে আর তৈরি হবে অত্যন্ত গাঢ় দ্রবণ। এছাড়াও দ্রবণের আরেকটি অবস্থা হল অতিপৃক্ত বা সুপারস্যাচুরেটেড অবস্থা। কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সবথেকে বেশি যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে, কোনো বিশেষ অবস্থায় যদি তার থেকে বেশি পরিমাণ দ্রাব ওই দ্রাবকে দ্রবীভূত থাকে, তবে ওই উষ্ণতায় ওই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলে। একটা পরীক্ষার সাহায্যে ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাক। একটা পরীক্ষা নলে কিছুটা সোডিয়াম থায়োসালফেটের কেলাস নেওয়া হলো। নলের মুখটা ভালো করে তুলো দিয়ে বন্ধ করা হলো, যাতে কোনো ধুলোর কণা ওর ভেতর ঢুকতে না পারে। এবার পরীক্ষা নলটাকে উত্তপ্ত করা হলো। কিছুক্ষণের মধ্যে সোডিয়াম থায়োসালফেটের কেলাস গলে তরলে পরিণত হবে। একে এবার না নাড়িয়ে ঠান্ডা করলেও দেখব যে কোনো কেলাস আলাদা হচ্ছে না। এইভাবেই ঘরের উষ্ণতায় তৈরি হলো সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ। এখানে সোডিয়াম থায়োসালফেটের যে দ্রবণটা তৈরি হলো তার মধ্যে দ্রাবক কোনটা? সোডিয়াম থায়োসালফেটের কেলাসে যে 5 অণু কেলাস জল থাকে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে তা দ্রাবকের কাজ করতে থাকে এবং সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ তৈরি করে। এই স্বচ্ছ দ্রবণে আর একটা সোডিয়াম থায়োসালফেটের ছোট দানা ফেললেই দেখা যাবে যে দ্রবণ থেকে দ্রাব আবার কেলাস আকারে আলাদা হয়ে পড়ে। দ্রাব্যতা বলতে আমরা কি বুঝবো?
নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সবথেকে বেশি যত পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে পারে সেই গ্রাম সংখ্যা হল ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা। দেখো ব্যাপারটা এইভাবে ভালো করে বোঝা যায় কিনা। উষ্ণতা যদি হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম নুন দ্রবীভূত করা হলো। পুরো নুনটা দ্রবীভূত হলে তাতে আরো 10 গ্রাম নুন দেওয়া হলো, মানে দ্রবীভূত করা হলো। এরপর আরো 10 গ্রাম নুন দিলে কিছুটা নুন থিতিয়ে পড়বে। ফিল্টার করে থিতিয়ে পড়া নুনের পরিমাণ বার করা হলো। এখানে 1 গ্রাম নুন অতিরিক্ত হলো। সুতরাং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 39 গ্রাম নুন সবথেকে বেশি দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে।